গেছে সততার প্রতীকের জন্য আলাদা করে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না। বুদ্ধদেব ভট্টাচার্যের এই লম্বা রাজনৈতিক জীবনে কেউ আজ অব্দি ওনার ব্যক্তিগত জীবন, ওনার রাজনৈতিক জীবনে আঙুল তুলতে পারেননি। সততার প্রতীকের অ্যাডভার্টাইজমেন্ট না দিয়েও তিনি ভালো মানুষের পোস্টার বয় হয়ে থাকবেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে নতুন করে ব্যানার হোর্ডিং লাগাতে হয়নি, তিনি সৎ কিনা বোঝাতে। বুদ্ধদেব ভট্টাচার্যকে যারা তার জীবদ্দশায় তীরবিদ্ধ করেছেন তাদের মধ্যে অসংখ্য মানুষ আজ শ্রদ্ধা জানাতে এসেছেন ইতিহাসের বিচারে। যারা তাকে ট্র্যাজিক হিরো বানাতে চেয়েছে তারাও দেখছে যে তিনি ইতিহাসের বিচারে বেনিফিট অফ ডাউট পেলেন এবং তিনি জনগণের হিরো হিসেবেই আজ বিদায় নিচ্ছেন। বুদ্ধবাবু আমাদের ছেলেবেলার হিরো, তাকে দেখে বড় হয়েছে এবং একটা জীবন, পলিটিক্যাল জীবন যেরকম হতে পারে, একজন অনেস্ট মানুষ কিরম দেখতে হয় সেটা আমার ছেলেকে দেখাতে এনেছি। 5 বছরের ছেলেকে, ওদের জেনারেশন বোধহয় দেখতে পাবেন এরকম মানুষ। নিজেদের ব্যর্থ মনে হচ্ছে, আমরা সেই জেনারেশন যারা বুদ্ধবাবুকে সম্মান জানাতে পারিনি, তার ইচ্ছার বাস্তব রূপ দিতে পারিনি। আমরা দায়িত্বে থাকা সত্ত্বেও ওনার হাত ধরে ছাত্র আন্দোলন শিখেছি, মহিলা সংগঠন করেছি, কিন্তু পারিনি ওনাকে পশ্চিমবঙ্গের ওনার যে স্বপ্ন সেই স্বপ্নের কে বাস্তব করতে পারিনি। আমরা আজকে গর্ববোধ করছি ওনাকে স্বপ্নের ফেরিওয়ালা বলে, কিন্তু উনি তো স্বপ্নের ফেরিওয়ালা হওয়ার কথা ছিল না, উনি বাস্তবের মানব ছিলেন। উনি পশ্চিমবঙ্গের একটা ভীষণ সুন্দর পশ্চিমবঙ্গকে দেখতে চেয়েছিলেন। আজকে ওখানে পুলিশ বলছে রাস্তা জাম করার অধিকার কারণ নেই। সেদিন ওরা কোথায় ছিল যখন মিথ্যাচারিতা করে রাস্তা জাম করে টাটাকে পাঠিয়ে দেওয়া হলো, যেদিন ওনার গায়ে মিথ্যা কলঙ্ক লাগানো হলো নন্দীগ্রামের ঘটনাকে কেন্দ্র করে? জানি না এই মানুষগুলো কোনোদিন শাস্তি পাবে কিনা, বা সত্যি আমাদের পশ্চিমবঙ্গ বুদ্ধদেব বাবুর সেই স্বপ্নের পশ্চিমবঙ্গকে অন্তত আমি দেখে যেতে পারবো কিনা। আজকে আর কিছু বলতে পারছি না, ক্ষমা করবেন। সৎ আর বুদ্ধদেব ভট্টাচার্য কমিউনিস্টের শীর্ষ নেতা, সেটা সম্পর্কে এখন মানুষ বলছে, আমরা কিছু বলবো না। প্রতীক যদি বলি তাহলে একজনই দৃষ্টান্ত হলো একজন। এখন যারা বলেন তারা হলো অসততার প্রতীক, তারা সততার প্রতীক না। এটা গোটা বাংলার মানুষ, গোটা বিশ্বের মানুষ, গোটা দেশের মানুষ জানেন যে এখন যারা বলেন তারা হলেন অসততার মূল প্রতীক। বলার যে বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমাদের স্বপ্ন দেখার কারিগর ছিলেন, আমাদের ভালো করে বাঁচার, ভালো করে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন। আমরা আগামী দিনে চেষ্টা করব সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার। দেখবো দাঁড়াবো না বলুন তো? পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ হচ্ছে এই লোকটি, যে কোনো সরকারি সুযোগ সুবিধা নেয়নি, যার পরিবারের জন্য কোনো কিছু করে দেননি, শুধুমাত্র মানুষের কথা ভেবেছে। যিনি পশ্চিমবাংলার যুবক যে ছেলের মেয়েরা আছে তাদের ভবিষ্যতের কথা ভেবে একটা শিল্প প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করেছে। তার কথা ভাববো না, তার জন্য রোদ বৃষ্টি সহ্য করবো না, তা কি হতে পারে? এক পলক দেখতে চাই লাস্ট দ্য গ্রেট ম্যান। 2011 সালে আমাদের সরকার চলে যাওয়ার পর একটা স্বপ্নের অপমৃত্যু হয়েছিল। 2024 সালে যিনি আমাদের স্বপ্ন দেখালেন, সেই স্বপ্ন দেখানো মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে। পোস্টারের নিচে লিখতে হয় না, সাধারণ মানুষ জানেন যে তাদের জীবন যাপন যাকে সামনে রেখে, যে মানুষটাকে যারা সাধারণ মানুষ অন্তর থেকে শ্রদ্ধা করেন, যার রাজনীতি সবসময় মানবমুখী, বিশেষ করে এই রাজ্যের বেকার সমস্যা, শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। সেরকম একজন অভিভাবক আজ আমাদের ছেড়ে চলে গেছে। সেই দিনে আমাদের শপথ নেওয়ারও দিন, শোকেরও দিন। শপথ হচ্ছে আগামী প্রজন্মের সামনে আমাদের লড়াই করে একটা স্বচ্ছ প্রশাসন আনতে হবে, যারা গরিব মানুষের যা যা পাওনা তার থেকে মানুষকে বঞ্চিত করবে না। মানে 13 বছর তো আমরা অপেক্ষা করে ফেললাম, আসবে আসবে করে, আর অনন্ত কত অপেক্ষা করতে হবে? তো মানুষ নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন যে সরকার সত্যি শিল্প আনতে পারে, সেরকম কোন সরকার যদি প্রতিষ্ঠা হয় তাহলে শিল্প আবার আসবে। আমরা যদি এমন সরকারকে নির্বাচিত করি যে সরকার চান সেই রাজ্যের, সেই দেশের সাধারণ মানুষ মাথা উঁচু করে না বাঁচুক, তারা মাথা নিচু করে বাঁচুক, তাহলে শিল্পায়ন কেন, সুস্থ ভালো থাকা কোনোটাই হবে না। যারা আমরা সুস্থ পশ্চিমবঙ্গ চাই, শিল্পায়নের পশ্চিমবঙ্গ চাই, কর্মসংস্থানের ওই পশ্চিমবঙ্গ চাই, তাদের আমাদের সবার দায়িত্ব নেওয়া উচিত, যেমন সরকারকে নির্বাচিত করার, যে সরকার আমাদের কথা বলছে। বুদ্ধদেব ভট্টাচার্যকে এক পলক দেখার জন্য আপনাদেরকে এই প্রখর রোদে এই মুহূর্তে আপনাদেরকে লাইনটা আমি একবার দেখাতে চাইবো। শুধুমাত্র এক পলক দেখার জন্য এতটাই লাইন, বলছি এক পলক দেখার জন্য এতটা লাইন। এত বড় নেতা ছিল, এত ভালো লোক ছিল, লোক হবে তো। এটাই যত দক্ষিণপন্থী দলগুলি বা মিডিয়ার একাংশ যতটাই বুদ্ধদেব ভট্টাচার্যকে কালিমালিপ্ত করার চেষ্টা করে থাকুক না কেন, গতকাল তার মৃত্যু সংবাদ জানার পর থেকে গোটা দেশের মানুষ, যারা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি, তারা সবাই হচ্ছে আবেগে জড়িয়ে আছে এবং তার প্রতিফলন আজকে তখন সবাই
তাকে শেষবারের জন্য একবার দেখার জন্য, তাকে শ্রদ্ধা জানাবার জন্য এই রোদের মধ্যে কখনো বৃষ্টি হচ্ছে সেই কষ্টের মধ্যে করছে। ঠিক আছে, আমি একটা কথা জিজ্ঞাসা করবো, বুদ্ধদেব ভট্টাচার্য বলতেই একটা যদি আপনার সঙ্গে তো অসংখ্য মুহূর্ত আছে, একটা যদি শেয়ার করতে বলি। বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে। এই মুহূর্তে এটাই বলছি, তিনি একটা মানুষ, সুকান্ত ভট্টাচার্যের পরিবার, তার একটা আমারও তখন আবেগ কাজ করেছে। তিনি সবসময় ওই ভট্টাচার্য পরিবার না, তিনি নিজের যে তার যে নিজস্বতা এটাকে বারবার এস্টাবলিশ করেছেন, সেটা বক্তৃতায়, কবিতায়, লেখায়, আচরণে আপনি বলে সম্বোধন করতেন। এটা আমি বলছি, আমার কাছে সবচেয়ে হচ্ছে, অনেকদিন বলেছি আপনি আমাকে আপনি বলেন কেন, তখন বলেছিলেন কাকাবাবু অনেককে আপনি বলেন, আমিও আপনি বলেছি। সেই আপনি আমার এই যতদিন পর্যন্ত কথা হয়েছে, গত 1 মার্চও কথা হয়েছে ওনার জন্মদিনে, তখনও আপনি বলে সম্বোধন করেছেন। সকলের কাছে দুঃখিত, ভিতরে স্ট্যাম্পিডের মতো অবস্থা হয়েছে, বুঝতে পারছো আমার অবস্থা, দেখতে পাচ্ছ, এবং সকলে মিলে অসংখ্য মানুষ, বয়স্ক মানুষ তারা দাঁড়িয়ে আছেন, সবাই শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। এত মানুষের ভালোবাসা বুদ্ধদেব ভট্টাচার্যের তো এটাই কাম্য ছিল। ফলত তার হেঁটে যাওয়া পথ, অসমাপ্ত স্বপ্ন, তাকে সমাপ্ত করাই হবে আমাদের কাজ। আমরা সবাই মিলে, আমার মনে আছে আমার গত 5-6 বছরের মধ্যে আমার সাথে আর কথা হয়নি। তার আগে আমরা ছাত্র আন্দোলনের কর্মীরা বিভিন্ন প্রশ্ন করতাম, বিতর্ক করতাম। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে যখন পার্টি অফিসে কোথাও তাকে পেতাম, কোনো সম্মেলনের মাঝে পেতাম, বিভিন্ন রকম কথা, এমনকি কিছু অপ্রিয় প্রশ্নও করতাম। সেই সমস্ত প্রশ্ন তিনি অত্যন্ত স্নেহ বাৎসল্যের সাথে ভালোবেসে বুঝিয়ে দিতেন, উত্তর দিতেন এবং পরামর্শ দিতেন, তরুণ প্রজন্মকে উৎসাহ দিতেন। সেই উৎসাহকেই পাথেয় করে আগামী দিনে চলবে। করে তো কিছু বলার নেই, এত মানুষের ভালোবাসা আজকের দিনে উনি পাচ্ছেন, এরপরে তো আর কিছু বলার থাকে না এই জায়গায়। এটাই তো সমস্ত কিছু জবাব দিয়ে দেয় আমার মনে হয়। যে প্রথম একটা মনে হয়েছে যে উনি দীর্ঘদিন ধরে অনেক যন্ত্রণা কষ্ট সহ্য করছিলেন, অন্তত প্রকৃতির নিয়মে চলে যাওয়াটা আমাদের সকলের জন্য নির্দিষ্ট, কিন্তু সেই যন্ত্রণা, সেই কষ্টের থেকে উনি অন্তত মুক্ত হলেন। এটা যেমন একটা কথা, তেমনি উনি যা চলে গেলেন, উনি ওনার চলার পথে যে শিক্ষা রেখে গেলেন, নতুন প্রজন্ম সেই শিক্ষায় তাকে যদি অন্তর দিয়ে গ্রহণ করে, তাহলে ভবিষ্যৎ হচ্ছে যে পশ্চিমবাংলার ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ অনেক পরিবর্তন। তো 11 সালে তো শিল্পের কফিনে পেরেক পোতা হয়ে গেছে। 11 সালের পরে আর পশ্চিমবাংলায় শিল্প আর কেউ এদিকে আসেনি। শিল্প আসার জন্য অনেক কিছু হয়েছে, কিন্তু শিল্প বাস্তবে আর বুদ্ধদেবের সঙ্গে 1961 সাল থেকে আমার পরিচয়। প্রথমে প্রেসিডেন্সি কলেজে আমরা এক সময় ছাত্র ছিলাম, ওর বিষয় বাংলা, আমার অর্থনীতি। তারপরে তো আমি অর্থনীতিতে অধ্যাপনা শুরু করি, বিদেশে গিয়ে গবেষণা করি। কিন্তু ফিরে এসে যখন আমাকে সরকারে যোগ দিতে হয়, তখন আমরা আলোচনা করে করে কাজ করতাম এবং ওর অভাবটা খুবই অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। কথা বলতেই যাবো যে মানে অনেক জীবনযাপন কিরম হয় উনি তো দেখিয়ে দিয়ে গেলেন, যে একজন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বাড়ি, তার জীবনযাপন সবটা মানুষ দেখলেন, বাংলার মানুষ, এবং বাংলার মানুষ বুঝতে পারলেন যে এইরকম একটা জীবনযাপন করা যেতে পারে মুখ্যমন্ত্রী থেকেও। সেইটা আমি ওকে দেখাতে এনেছি, আমি দেখালাম যাতে পরে গল্প বলতে পারি যে এই মানুষটাকে দেখেছিলে, ইনি সেই মানুষটা। আমাদের জেনারেশন জন্য এর থেকে বড় শোক বোধহয় কিছু নেই, কেননা আমাদের একটা জেনারেশন ওনাকে দেখে বড় হয়েছি, ওনার আদর্শ অনুপ্রাণিত, ওনার কথা শোনার জন্য বসে থাকতাম আমরা। আমাদের একটা অন্য রকমের লস, সেটা ঠিক বলে বোঝানো যাবে। হ্যাঁ, আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে 2-1 এবং তখনও দেখেছি উনি টাইমের ভীষণ পাংচুয়াল। মানে যে ফ্লো চার্ট থাকতো, আমি অ্যাঙ্কারিং করছিলাম, একদম যেখানে যে সময় ওনার স্টেজে আসার কথা তার 2 মিনিট আগে এসে উনি দাঁড়িয়ে থাকতেন উইংসে। মেমোরি বলতে উনি যখন কবিতা পাঠ করতেন সেটাই কানে বাজছে। আমাদের ছেলেবেলাটা তো ওনার মেমোরি, কৈশোর যৌবন পুরোটাই ওনার মেমোরি। কতটা বলবো বলতে আমি একটা জিনিস বলবো, যে উনি যে চিন্তায়, যে ভাবনায় উনি এগিয়েছেন, এটা তার আজকে সমুদ্র, আজকে তার জায়গা এটা, তিনি এখান থেকে চলে গেছেন। কিন্তু আমি আপনাকে এইটুকু কথা বলছি যে তিনি যখন তার দলের দায়িত্ব নিয়েছিলেন, সেই যে দলের দায়িত্বকে নিশ্চয়ই ভীষণভাবে কাজ করেছেন, কিন্তু আমরা তার সঙ্গে একমত নই, এমন অনেক বিষয় হয়েছে। হোয়াটএভার ইট মে বি, আমি আপনাদের কাছে একটা কথা বলতে পারি যে আমরা অনেক সময় কখনো কখনো তার সঙ্গে অনেক সময় মিলিত হয়েছি, আবার কখনো কখনো মিলিত হতে পারি। যাই হোক না কেন, আমি আপনাকে শুধু একটা কথা শুধু বলবো যে আজকের দিনে এই যে সমুদ্র, এই সমুদ্রে দাঁড়িয়ে আমি শুধু আপনাকে বলি, এই কথা বলবো
যে আগামী দিন আর একটা নতুন দিন আসুক। আজকে উনি নেই, আজকে আমাদের মতো জীবন তার কাছে রইল না, কিন্তু আমি এইটুকু বলবো যে তার যে চিন্তা ভাবনা, তার যেন যে চিন্তা সকলকে যেন উনি পৌঁছে দিতে পারেন। শিল্পের কথা যেটা বলেছেন এটার সঙ্গে আমি একমত নই। আমি আপনাকে একটা কথা বলছি, তার কারণটা হচ্ছে আমি দেখেছি যে ওখানে তারা যে অবস্থায় যে শিল্পের কথা বলেছিলেন তার সঙ্গে আমরা একমত হতে পারি, কিন্তু আমি এটা বলবো ভবিষ্যতে তিনি আবার নতুন করে আমরা চেষ্টা করেছি যে কেমন করে এলাকায় এলাকায় নতুন করে শিল্প তৈরি করা যায়, আমরাও তৈরি করেছি, পরবর্তী পর্যায়ে ওনাও তৈরি করছি। আমাকে প্রশ্ন করবেন না, এই প্রশ্ন করতে হবে আনিস খানের বাবাকে, এই প্রশ্ন করতে হবে মইদুল মিদ্দার বাড়ির ছোট্ট মেয়েটাকে, যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করার আদেও কোনো পরিসর তাদের পরিবারের লোকজনরা পেয়েছেন কি পাননি। উনি আমাদের প্রতি খুবই স্নেহশীল ছিলেন। আমরা ব্যক্তিগতভাবে তো খুব কথা বলার জায়গা ছিল না, শরীর ঠিক ছিল না, কিন্তু কমরেড মীরা ভট্টাচার্যের কাছেই শোনা উনি আমরা যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা তাদের প্রতি আশা ছিল। আমরা চেষ্টা করবো যে আশা উনি রেখেছেন আমাদের উপর, যে বিশ্বাস উনি আমাদের উপর রেখেছেন, আমরা যেন সেই বিশ্বাসের যোগ্য হয়ে উঠতে পারি। দাঁড়িয়ে ছাত্র যুব একটা জিনিস গান খেলুন। দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন পদ্মভূষণ দেওয়ার চেষ্টা করেছিলেন কেন্দ্রের সরকার, তখনও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। কারণ একজন কমিউনিস্ট মানুষের জীবনে, যে কমিউনিস্ট মানুষের জীবনে এতটুকু কোথাও কোনো কালিমা নেই, কোনো দুর্নীতি নেই, তার সম্মান দেওয়ার জন্য কোনো পুরস্কার, কোনো পদ্মভূষণ, কোনো গান স্যালুটের নতুন করে দরকার নেই। পশ্চিমবঙ্গ একটা এমন রাজ্য ছিল যে রাজ্যে মহিলারা খুব গর্ব করে বলতে পারতেন যে আমার রাজ্যটা দিল্লির মতো নয়, উত্তরপ্রদেশের মতো নয়, উত্তর ভারতের অন্য কোনো রাজ্যের মতো নয়, এখানে মহিলা পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলে। 2011 সালের পর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পাওয়ার পর পশ্চিমবঙ্গের মহিলাদের কি অবস্থা হয়েছে আমরা কামদুনি থেকে দেখা শুরু করেছিলাম। আজকে আমরা সেটা আরেকটা নতুন পালক যোগ হলো মমতা ব্যানার্জির মুখে। সক্রিয় রাজনীতিতে থাকা মানে প্রতিদিন 4টা মিছিল, 10টা মিটিং, ঝান্ডা কাঁধে নিয়ে লড়াই করা নয়। বামপন্থী রাজনীতিতে রাজনীতি প্রতিদিনের নিজেদের জীবনে চলা, তার আচরণ, তার জীবন বোধের মধ্যে দিয়ে দুর্নীতি না করা, নিজেদের স্ট্যান্ড পয়েন্টে টিকে থাকা। তাই বুদ্ধদেব ভট্টাচার্য। যে সময় আপনারা রাজনীতিতে আসছেন সেই সময় বয়স হচ্ছে, আপনাদের অভিভাবক হিসেবে ছিলেন এতদিন, এত মানুষ তারা বলছেন যে তারা অভিভাবক, আমাদের এই মুহূর্তে আপনাদের মতন যারা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনের অবস্থা একটা বিরাট আবেগ, স্বপ্ন দেখার সাহস এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জেদ অভিভাবক হারিয়েছে। স্বপ্নগুলোকেও হারায়নি, স্বপ্নগুলোকে সত্যি করার যে জেদ, যে সাহস আমাদের মধ্যে উনি দিয়ে গেছেন সেটাকেও হারায়নি। স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, সেই স্বপ্ন অমর করে রাখতে বদ্ধপরিকর তার সহযোদ্ধারা, বাম যুবরা। তেমনই শপথ নিচ্ছেন তারা আজকের দিনে। দেখতে পেয়েছিলেন? লাল পতাকায় ঢেকে গেছে রাজপথ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, একেবারে প্রথমে দেখতে পাচ্ছি আমরা বাম শীর্ষ নেতারা রয়েছেন আর তার সঙ্গে প্রচুর মানুষ যারা সে শ্রদ্ধা জানাতে এসেছেন এই মুহূর্তে এনআরএস মেডিকেল কলেজের পথে, তাই তো? দেখো, একদমই এনআরএস মেডিকেল কলেজের পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সববাহী শপথ, সেটা কিন্তু প্রায় এনআরএস মেডিকেল কলেজের কাছাকাছি এসে পৌঁছেছে। এবং যেটা তুমি এই মুহূর্তে আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছ যে গোটা রাস্তা কিন্তু লাল পতাকা এবং সিপিআইএম সহ যে গণসংগঠন রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু দখল দিয়েছে। এবং যেমনটা তুমি বলছিলে যে মানুষ এই মুহূর্তে চোখের জলে তারা বিদায় জানাচ্ছেন। লাল পতাকায় এই রাস্তা ছেয়ে গিয়েছে। শুধুমাত্র লাল পতাকা কেন, গণসংগঠন অর্থাৎ সিপিআইএম সহ বিভিন্ন যে গণসংগঠন রয়েছে তাদের যে পতাকা রয়েছে, তাদের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে একই সঙ্গে পা মিলিয়েছেন। ছাত্র যুব তারা মহিলা প্রত্যেকে
এই মিছিলে পা মিলিয়েছে। যেমনটা তুমি দেখছো যে এনআরএস এর যে দরজা দিয়ে বা যে গেট দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সববাহী শপথ প্রবেশ করবে, তার থেকে কিন্তু কার্যত আর 200 থেকে 300 মিটার দূরে তার সববাহী শপথ এই মুহূর্তে অবস্থান করেছে। এবং মানুষের ভিড় এতটাই এখানে লক্ষ্য করা যাচ্ছে যে পুলিশ কার্যত বাধ্য হয়েছেন যান নিয়ন্ত্রণ করার জন্য। তার কারণ যে তুমি যেমনটা ছবিতে দেখছো যে গোটা রাস্তা এই মুহূর্তে মানুষ কিন্তু দখল নিয়েছে একেবারে। সকাল থেকে প্রথম যখন আমরা এই ছবি দেখা শুরু করি যে মানুষ ভিড় করছেন, যে প্রথমে পিস ওয়ার্ল্ডে সেখানে অগুন্তি মানুষ তারা সেখানে ভিড় করেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, তাদের প্রিয় নেতাকে একবার শেষবারের জন্য দেখার জন্য, চোখের জলে বিদায় জানাবার জন্য তারা ভিড় করেছিলেন। সেই ছবি কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে কার্যত ভোর 7:30 8টা থেকে যখনও পর্যন্ত সিপিআইএম এর শীর্ষস্তরের যারা নেতৃত্ব রয়েছেন তারা পর্যন্ত পিস ওয়ার্ল্ডে এসে পৌঁছননি, তখনও কিন্তু কর্মীরা তারা কেউ ফুল হাতে নিয়ে, কেউ প্ল্যাকার্ড হাতে নিয়ে, কেউ মালা হাতে নিয়ে তারা অপেক্ষা করছিলেন যে পিস ওয়ার্ল্ড থেকে কখন তাদের প্রিয় নেতার দেহ শেষবারের জন্য বের করা হবে। এবং যে ছবি আমরা দেখতে পেয়েছি যে পিস ওয়ার্ল্ড থেকে বেরোবার সময় কার্যত মানুষ কিন্তু যারা কর্মী সমর্থক ছিলেন তারা কিন্তু স্লোগানে এলাকাকে মুখরিত করে তুলেছিল। তারপরে সেই ছবি যত বেলা গড়িয়েছে সেই ভিড়ের সংখ্যা, সেই মানুষের সংখ্যা, তার অনুরাগীর সংখ্যা, তার অনুগামীর সংখ্যা সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে। তার কারণ পিস ওয়ার্ল্ড থেকে যখন বিধানসভায় পৌঁছয় সেই সময় তুমি দেখতে পাবে যারা রাজনৈতিক নেতারা রয়েছেন, যারা বিধায়ক রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তারা সেখানে শ্রদ্ধা জানিয়েছেন, সাংসদ রয়েছেন তারা শ্রদ্ধা জানিয়েছেন। তারপরে যখন আলিমুদ্দিনের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ নিয়ে আসা হয় সেই সময় মানুষের মধ্যে যে আবেগ ছিল সেই আবেগ কিন্তু কার্যত বাঁধন ছাড়া হয়ে যায়। এবং তুমি দেখতে পেয়েছো যে একটা সময় ভিড় এমন একটা অবস্থায় পৌঁছয় যে সিপিআইএম এর শীর্ষ নেতৃত্বের পক্ষেও সেই ভিড় নিয়ন্ত্রণ করা সেটা কিন্তু কার্যত অসম্ভব হয়ে যাচ্ছিল। বুদ্ধ এই শব্দটার জন্ম বোধি থেকে। বুদ্ধদেব ভট্টাচার্য বোধির সেই স্তরে বিচরণ করতেন যা আপামর বাঙালির চিরকালের কাঙ্ক্ষিত, চিরকালের প্রত্যাশিত। বুদ্ধদেব ভট্টাচার্য মানে আসলে একটা উন্নত চেতনা। বুদ্ধদেব ভট্টাচার্য মানে আসলে মাটিতে পা রেখে আকাশ মাথা দিয়ে ছোঁয়ার স্বপ্ন। আপামর বাঙালি এই স্বপ্নটাই দেখেন, এই স্বপ্নটাই দেখতে ভালোবাসেন। তাই এই আবেগ, তাই এই ভালোবাসা, তাই তার এই উচ্চ মানের প্রকাশ। আমি বলছি যে সেই অর্থে বিরুদ্ধ রাজনীতি যারা করে এসেছেন তারাও খুবই স্বাভাবিক। মানুষ হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য সর্বজন শ্রদ্ধেয় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এমন একজন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যিনি সামনে দাঁড়িয়ে বলবেন এই মানুষটা এই অপরাধে অপরাধী। রাজনৈতিক কারণে অনেক বিবমিষা তার বিরুদ্ধে ছড়ানো হয়েছে, কিন্তু সামনে দাঁড়িয়ে, মুখোমুখি দাঁড়িয়ে, কারোর চোখে চোখ রেখে বুদ্ধদেব ভট্টাচার্যর গায়ে কালি লেপনের হিম্মত বাংলায় কারণ নেই। অনেক দিন বুদ্ধ এবং আমরা প্রেসিডেন্সি কলেজের সময় থেকে, মানে 1961 সালের থেকে পরস্পর পরিচিত এবং ওর অভাবটা তাই বিশেষভাবে অনুভব করছি। রাজ্য দপ্তরে আসছেন, আমরা শেষ প্রশ্ন করব আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, এত অপেক্ষা এখনো অনেক কমরেড প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যারা ভেতরে আছেন, মানে ব্যক্তির তাদের কাছে আমাদের অনুরোধ, আমি মনে করি একটা অবশ্যই তাই। প্রথমে